আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত 2.1 অনুশীলনের আমরা প্রথম পর্বে এই বিষয়গুলো আমরা শিখব এবং জানব। এই বিষয়গুলো কি? প্রথমে হলো অনুপাত কি, সরল অনুপাত কি, লঘু অনুপাত কি, ধারাবাহিক অনুপাত কি, বহুরাশি অনুপাত কি, তারপরে আমরা শিখব কি সমানুপাত কি, দ্বৈরাশিক অনুপাত কি এবং ক্রমিক সমানুপাত কি। এই বিষয়গুলো কেন শিখবো এবং এই শিক্ষায় আমাদের কি কাজে লাগবে? এই বিষয়গুলো শিখবো এই কারণে যে আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে এবং এই বিষয়গুলো অঙ্ক সমাধান বুঝার ক্ষেত্রে এবং ভালোভাবে অঙ্কগুলো করতে পারার কারণে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। দেখুন, এই অধ্যায় 2.1 অনুশীলনী অধ্যায়ের নামই হলো সমানুপাত ও লাভ ক্ষতি। তো সমানুপাত এবং লাভ ক্ষতি, এই সমানুপাত সম্পর্কে আজকে আমরা জানবো এবং 2.2 এ আমাদের আছে হলো লাভ ক্ষতি। তো সে কারণে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানবো। না জানলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো না। আর এই অঙ্কগুলো যে অনুপাত যে আমাদের সপ্তমেই আছে তা না, নবম, দশম এবং অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়ও এই বিষয়গুলো এসে থাকে। তো সেইভাবে আমরা শিখবো যাতে আমাদের কি হয় ভালোভাবে সমাধান করতে পারি। চলুন আমরা শুরু করি যে অনুপাত কি? প্রথমে হলো অনুপাত কি? অনুপাত হলো ২ টি সমজাতীয় রাশির একটির অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেই ভগ্নাংশটিকে বলছি আমরা কি অনুপাত। তাহলে অনুপাত কি? ২ টি সমজাতীয় রাশি হতে হবে। এখন দেখুন যদি আমরা এখানে লিখি যে ১০ টাকা, কি লিখলাম? ১০ টাকা। আর কি লিখলাম? ৫ টি আম, ৫ টি আম। এখন এই ১০ টাকা আর ৫ টি আম, দেখুন এইখানে হলো টাকা আর এটা হলো টি। এই কারণে এটাকে অনুপাতে আমরা লিখতে পারবো না। অনুপাতের সংজ্ঞায় আমরা বলছি যে ২ টি সমজাতীয় রাশি হতে হবে। ২ টি সমজাতীয় রাশি। তার মানে ধরে নেন ৫ টাকা, আবার কি হতে হবে? ১০ টাকা বা ২০ টাকা। তাহলে দেখুন এই যে সমজাতীয় রাশি, এখানেও ৫ টাকা, ওটাও টাকা, ১০ টাকা। কিন্তু টাকা তো সমজাতীয় রাশি হলে একমাত্র তখনই আমরা কি করতে পারবো? অনুপাত নির্ণয় করতে পারবো। তার মানে আমরা বুঝলাম যে অনুপাত নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সমজাতীয় রাশি লাগবে। এখন এটাকে যদি অনুপাত যদি লিখি তাহলে কিভাবে লিখব? ৫:১০। এই ৫:১০ কে আমরা লিখতে পারি ৫/১০। কেন আমরা লিখতে পারি? আমরা বলছি যে অনুপাত কাকে বলে? আবার বলছি দেখুন ২ টি সমজাতীয় রাশি আমরা পেলাম। ২ টি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করছি। আমরা কি করছি? ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। এই ভগ্নাংশ আকারে প্রকাশ করাটিকেই বলছি কি আমরা কি? অনুপাত। আর অনুপাতের চিহ্ন আমরা কি এইভাবে দিয়ে থাকি। ২ টি ফোঁটা বা ২ টি ডট বা যেটাই বলেন না কেন এটা আমরা দিয়ে থাকি। তাহলে আমরা কি শিখলাম? অনুপাত কি এবং অনুপাত কেন আমরা পড়বো? কাকে লাগে? কোথায়, কোথায় লাগে? সেটা আমরা বুঝলাম। এখন আমরা সরল অনুপাত কি? সরল অনুপাত হলো যে অনুপাতের ২ টি রাশি থাকে। যে অনুপাতে ২ টি রাশি থাকে যেমন ২:৩, ৫:৭, আবার ধরে নেন ৯:৫। এই যে এইগুলো সরল অনুপাত। আমরা এগুলো কি পেলাম? সরল অনুপাত পেলাম। এবার কি শিখব? লঘু অনুপাত। লঘু অনুপাত হলো যে সরল অনুপাতের পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়। এখন পূর্ব রাশি কি? এটা হলো এই যে এইটা আমাদের পূর্ব রাশি। এটা আমাদের কি? পূর্ব রাশি। আর এইটা আমাদের কি? উত্তর রাশি। তার মানে আমরা বুঝলাম কি? অনুপাতের প্রথমটিকে বলা হয় পূর্ব রাশি এবং পরেরটিকে বলা হয় কি? উত্তর রাশি। যে সরল অনুপাতে পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড় সেটাকে আমরা কি বলেছি? লঘু অনুপাত। যেমন ২:৩, ৩:৬ বা ৭। আবার ধরে নেন ১২ কত? ১৫। এই যে আমরা অনুপাত লিখলাম দেখুন প্রথমটা এটা কিন্তু ছোট, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়। তাহলে প্রথমটা আমাদের ছোট এবং পরেরটা বড়। এটাকে বলা হয় পূর্ব রাশি। পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড় তাকে আমরা কি বলছি? কি? লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কি? পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট। পূর্ব রাশি বড় যেমন ধরে নেন ১১ কত? ৭। এই যে আমাদের বড় ৭ কিন্তু ছোট। এই প্রথমটা যদি বড় হয় পরেরটা যদি ছোট হয় সেটাকে আমরা কি বলছি? কি? গুরু অনুপাত। এবার আমরা চলুন কি শিখব? বহু রাশি অনুপাত।
যে অনুপাতের একাধিক রাশি থাকে, যে অনুপাতের একাধিক রাশি থাকে তাকে কি বলছি আমরা কি বহু রাশি অনুপাত। যেমন 2:3:5। কয়টি অনুপাত বললাম? 2:3:5। দেখুন আমি লিখছি 2:5:7। এটা দেখুন তো কয়টি রাশি আছে? একটি, দুইটি, তিনটি। যে অনুপাতে 3 বা ততোধিক রাশি থাকবে তাকে কি বলছি আমরা বহু রাশি অনুপাত। তাহলে আমরা কি শিখলাম? সরল অনুপাত শিখলাম, লঘু অনুপাত শিখলাম, গুরু অনুপাত শিখলাম, বহুরাশি অনুপাত শিখলাম। এবার ধারাবাহিক অনুপাত কি? ধারাবাহিক অনুপাত হলো এই যে বহুরাশি অনুপাত আমরা পেলাম, এটাকে আমরা দুইটি অনুপাত যদি আমরা পাই এরকম দেখুন 2:5 পেলাম একটা এবং 5:7 পেলাম একটা। কয়টা পেলাম? দেখুন 2:5। এটা প্রথম অনুপাত। দ্বিতীয় অনুপাত কত? 5:7। যদি আমরা পাই এটাকে ধারাবাহিক অনুপাতে কিভাবে লিখবো? 2:5:7। দেখুন কত লিখলাম? 2 লিখলাম, 5 যেহেতু উভয়ে আছে আমরা উভয়ে একটা লিখলাম আর কত 7 লিখলাম। তার মানে এটা কি বলছে কি ধারাবাহিক অনুপাত। যদি আমাদের এইখানে 5 আর এইখানে 5 তো আছে, যদি আমাদের না থাকে তাহলে কি করতে হবে? দেখুন এটাই যদি আমি লিখি 2:3 আবার লিখলাম এবং কত 4:6, 4:6 নিলাম। এখন এটাকে বলছি প্রথম অনুপাত আর এটাকে বলছি কি দ্বিতীয় অনুপাত। প্রথম অনুপাত কত? 2:3 এবং দ্বিতীয় অনুপাত কত? 4:6। এটাকে ধারাবাহিক অনুপাতে লিখতে হবে। প্রথমে যখন আমরা দেখালাম তখন এখানেও 5 ছিল, এখানেও 5 ছিল, কিন্তু এইখানে কত আছে? 3, এখানে কত আছে? 4। একই তো নেই। যদি একই না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? একই বানাতে হবে। এখন কথা হলো একই কি করে বানাবো? দেখুন প্রথম অনুপাত আমরা লিখলাম কি প্রথম অনুপাত। প্রথম অনুপাত কত আছে? 2:3। এটাকে একই বানানোর জন্য নিয়ম হলো প্রথম অনুপাত যখন আমরা হিসাব করব দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি। দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি কোনটা? দেখুন 4। এই 4 দিয়ে প্রথম অনুপাতকে গুণ করব। তাহলে 2 আর 4 গুণ করলে কত হবে? 4 2 8 অনুপাত 3 আর 4 গুণ করলে কত হবে? 12। আমরা কি বুঝতে পারলাম? দেখুন আবার বলছি, প্রথম অনুপাত যখন হিসাব করব দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করব। প্রথম রাশি কত? 4। 4 দ্বারা যদি গুণ করি তাহলে 2 কে 4 দ্বারা গুণ করলে কত হবে? 8। সেই 4 দ্বারা 3 কে গুণ করতে হবে, কত হবে? 12। এই প্রথম রাশি দিয়ে প্রথম অনুপাতকে মানে উভয়কেই গুণ করতে হবে। এই 2 কে গুণ করব, আবার 3 কে গুণ করব না, 3 কে গুণ করব, প্রথমটাকে গুণ করব না, তা হবে না। মানে সবগুলোকেই কি করতে হবে? গুণ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন দ্বিতীয় অনুপাত। আমাদের দ্বিতীয় অনুপাত কত আছে? দ্বিতীয় অনুপাত আমাদের আছে কত? 4:6। এটা আমাদের দ্বিতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা, দ্বিতীয় রাশি কত? 3। 3 দ্বারা কি করব? আমরা উভয়কেই গুণ করব। 3 দ্বারা যদি গুণ করি 3 আর 4 গুণ করলে কত হবে? অবশ্যই 12 হবে। 3 দ্বারা যদি 6 কে গুণ করি কত হবে? 18 হবে। তার মানে ধারাবাহিক অনুপাত যদি আমরা লিখি, ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত কত হবে? দেখুন এখানে 8 অনুপাত, দেখুন এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তার মানে একটি 12 আমরা নিব। তারপরে কত আছে দেখুন এখানে 18 আছে। আমরা কি নেব? অনুপাত 18। যদি আমাদের একই থাকে, দেখুন এখানেও 5 ছিল, আবার এখানেও 5 ছিল, সেই কারণে আমরা কি নিয়েছি? 2:5:7। কিন্তু এইখানে দেখুন এখানে ছিল 3, এখানে ছিল 3, এখানে ছিল 4। তার মানে একই তো ছিল না। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? গুণ করব। আবারও বলছি, এটাকে প্রথমটাকে আমরা কি বলি? অনুপাতের এটাকে পূর্ব রাশি, পরেরটা কি বলি আমরা? উত্তর রাশি। তাহলে এইভাবে যদি আমরা বলি যে প্রথম অনুপাতকে আমরা কি করব? দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব, অথবা দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করব, অথবা দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব। এটা কি প্রথম রাশি, এটাকেই পূর্ব রাশি বলছে। আর এটা কত? উত্তর রাশি। এটা আমাদের কত? উত্তর রাশি, এটা আমাদের কত? পূর্ব রাশি। যখন আমরা দ্বিতীয় অনুপাত হিসাব করব তখন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি অথবা পূর্ব রাশি দ্বারা গুণ করব। গুণ করে আমরা কি করব? ধারাবাহিক অনুপাতে লিখব। আশা করছি বুঝতে পেরেছেন ধারাবাহিক অনুপাত কি এবং কিভাবে লিখতে হয়। এবার আমরা শিখব কি? সমানুপাত। সমানুপাত আমরা
কিভাবে শিখতে পারি সমানুপাতের কি থাকে? সমানুপাতের 4টি রাশি থাকে। সমানুপাতের কয়টি রাশি থাকে? 4টি রাশি থাকে। আমরা কি শিখলাম? ধারাবাহিক অনুপাত শিখলাম। এবার আমরা কি শিখব? সমানুপাত শিখব। সমানুপাতের কয়টি রাশি থাকে? 4টি রাশি থাকে। এই সমানুপাতিক চিহ্নটা কি? দেখুন সমানুপাতিক চিহ্ন হলো এরকম 4টা ডট থাকবে। 4টা ডট অথবা সমান চিহ্ন। এটা হলো সমানুপাতের চিহ্ন। আমরা কি বলছি? সমানুপাতের চিহ্ন এটা। এবার সমানুপাতের কয়টি রাশি থাকে বললাম? 4টি রাশি থাকে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি থাকে। এইগুলো কিভাবে লিখতে হয় দেখুন। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। দেখুন এখানে আমি 4টা ডট দিয়েছি। এখন এটা না দিয়ে যদি সমান চিহ্ন দেন তাহলে কি হবে না? অবশ্যই হবে। আপনারা যেটা দিবেন সেটাই সমানুপাতের চিহ্ন ২টি, এই একটি চিহ্ন, এই একটি চিহ্ন, ২টি চিহ্ন। আশা করছি বুঝতে পেরেছেন। এবার অনুপাত কি অনুপাত মানে কি? ভগ্নাংশ। যেমন ২:৩, ২:৩ এটাকে ২/৩ আমরা লিখি না? ২/৩ তো লিখি। তো এইখানে আমরা কি লিখতে পারি? প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি। এখানে কি লিখতে পারি? তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। সেই কথাটুকু লিখছি। চলুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অনুপাত থাকলে অনুপাত মানে ভগ্নাংশ প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বাই কত? চতুর্থ রাশি। অনুপাত মানে তো ভগ্নাংশ আকারে লিখলাম। এবার আমরা যদি ক্রস গুণ করি তাহলে কি হবে? আড়াআড়ি গুণ বা ক্রস গুণ যেটাই বলেন না কেন তাহলে কি হবে? এইভাবে গুণ করতে হবে। যেমন প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান চিহ্ন অথবা ও সমানুপাত চিহ্ন। তারপরে কি লিখব? দ্বিতীয় অনুপাত গুণন তৃতীয় অনুপাত। ক্রস গুণন যদি করে থাকি। এবার আমরা ক্রস গুণনই করব। প্রথম রাশি চলুন লিখে নিই। দেখুন এখানে প্রত্যেকটাই সূত্র। এইটাই সূত্র থেকে আমরা এটা পেলাম, এটাও একটি সূত্র, এটাও একটি সূত্র। আমাদের এই ৩টি সূত্রই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। কি বললাম? এই ৩টি সূত্রই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। এগুলো প্রত্যেকটি হলো আমাদেরকে সূত্র। এইগুলোকেই বলছি কি আমরা সমানুপাত। এবার ত্রৈরাশি কি? ত্রৈরাশি হলো ৩টি অনুপাত দেওয়া থাকলে চতুর্থ অনুপাত বের করার পদ্ধতিকে বলছি কি আমরা ত্রৈরাশি। সেটা আবার কি? দেখুন যদি আমরা ধরে নিই প্রথম রাশি কত ধরলাম? ধরে নেন ২ ধরলাম। প্রথম রাশি ২, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি ধরে নেন ৪ ধরলাম। তৃতীয় রাশি। তৃতীয় রাশি ধরে নেন কত? ৭ বা ৪, ৫, ৬ যেকোনো একটা ধরতে পারেন। তৃতীয় রাশি ধরে নেন ৭ ধরলাম। এখন আমরা বলছি কি চতুর্থ রাশি কত? চতুর্থ রাশি কত? আমরা জানি না। এটা বের করতে বলছে। এবার যদি আমরা চতুর্থ রাশি বের করি, এখানে কি হবে দেখুন তো। প্রথম রাশি কত আছে? প্রথম রাশি আমাদের কত আছে? ২। চতুর্থ রাশি কত? আমরা জানি না। চতুর্থ রাশি আমাদেরকে বের করতে হবে। চতুর্থ রাশি। দ্বিতীয় রাশি কত আছে? দেখুন আমাদের ৪। তৃতীয় রাশি আমাদের কত আছে? ৭। গুণন চিহ্ন কত? ৭। এদের গুণন চিহ্ন আছে। বা চতুর্থ রাশি। এখানে ২ গুণ আকারে আছে। এপাশে গেলে কি হবে? অবশ্যই ভাগ আকারে হবে। আমরা ভাগ আকারে লিখলাম আর উপরে যেটা আছে সেটা আমরা লিখে নিলাম। এবার ২ দিয়ে ৪ কে কাটলে কত হবে? অবশ্যই ২ হবে। ২ দুগুণ ৪। তাহলে চতুর্থ রাশি আমাদের কত? চতুর্থ রাশি সমান ৭ আর ২ গুণ করলে হবে কত? ৭ আর ২ গুণ করলে ১৪ হবে। এখন এই যে পদ্ধতিটা আমরা বের করলাম চতুর্থ রাশি সমান কত? চতুর্থ রাশি আমাদের ৩টা রাশি জানা আছে। চতুর্থ রাশিটা আমরা বের করলাম। এই পদ্ধতিকে বলছি কি ত্রৈরাশি। তাহলে ত্রৈরাশি কি? ৩টি রাশির মান জানা থাকলে চতুর্থ রাশি মান বের করার পদ্ধতিকে বলবো কি ত্রৈরাশি। এবার আমরা শিখব ক্রমিক সমানুপাত। এই ক্রমিক সমানুপাতটা একটু মনোযোগ দিয়ে আপনারা একটু খেয়াল করবেন। কারণ এই ক্রমিক সমানুপাত অনেকেই বুঝতে পারেন না। ক্রমিক সমানুপাতটা কি পারে না? অনেকেই বুঝতে পারে না। আসলে ক্রমিক সমানুপাতটা কি? এটা কিভাবে বের করতে হয়? ক্রমিক সমানুপাত হলো যদি ধরে নেন যে ৳৫, তারপরে কত? ৳১০ এবং ধরলাম কত? ৳২০। এখানে আমাদের কয়টি রাশি আছে? ৩টি। দেখুন ২০ একটা, ১০ একটা, ৫ একটা। এখন এই ৩টি রাশি দ্বারা যদি আমরা ২টি অনুপাত লিখি কিভাবে লেখা যায়? ৫:১০ এটা প্রথম অনুপাত,
এবং দ্বিতীয় অনুপাত কত 10 অনুপাত কত 20। এটা আমাদের দুইটি অনুপাত। এখানে যদি আমরা 5:10 লিখলাম, তারপরে সমানুপাত চিহ্ন এভাবে দিলাম, অথবা সমান চিহ্ন দেন, যেটা আপনাদের পছন্দ সেটাই দিবেন, দুটাই সঠিক। তারপরে কত 10:20। এই যে এইভাবে লিখলাম, এইভাবে লেখাকে বলছি কি আমরা ক্রমিক সমানুপাত। এখন ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথম রাশির অনুপাত দ্বিতীয় রাশির অনুপাত সমান। এটা আবার কেমন কথা? প্রথম রাশির অনুপাত কত? 5:10, 5:10, এবং দ্বিতীয় রাশির অনুপাত কত? 10:20। এটাই তো আমাদের কথা। এখন এটাকে অনুপাত মানে কি? ভগ্নাংশ। যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি 5/10, আর এখানে কত? 10/20। এখন আমরা কাটাকাটি যদি করি তাহলে কত হবে? 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 10 অক্ষে 10, 10 দুগুণ 20। এখানে আমাদের কত? 1/2, এখানে কত? 1/2। দেখুন এটাও হাফ, এটাও হাফ। তার মানে ক্রমিক সমানুপাতে প্রথম রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশির অনুপাত কি থাকবে? সমান থাকবে। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আরো একটু খেয়াল করুন যে ক্রমিক সমানুপাতের এটাকে যদি আমরা বলি থাকি কি, এই 5 কে বলে থাকি প্রান্তীয় রাশি, 5 কে বলে থাকি প্রান্তীয় রাশি, এবং 20 কে বলে থাকি কি প্রান্তীয় রাশি। আর এই 10, দুইটা 10, এটাকে বলে থাকি মধ্য রাশি। এটা কি বলছি? মধ্য রাশি। যদি এটাকে আমি এভাবে লিখি যে প্রথম রাশি যেটা, সেটা আমাদের কত? ক। প্রথম রাশি ধরে নিলাম ক, তারপরে কত আছে? 10, এবং তারপরে কত আছে দেখুন 10, এটাকেও খ ধরলাম, মানে মধ্য রাশি ধরলাম কত? খ। আর শেষ রাশি এই যে 20, এটাকে কত ধরলাম? গ। এটা দেখুন প্রথম রাশি, এটা একদম লাস্টের রাশি, আমরা ধরলাম কত? গ। প্রথম রাশি ধরলাম কত? ক। আর মধ্য রাশি যেটা আছে সেটাকে আমরা কি ধরলাম? খ ধরলাম। এটার থেকে কিভাবে আমরা কি করব দেখুন তো। এটা যদি আমরা অনুপাত মানে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ আকারে লিখি ক বাই কত? খ। এটা কত? খ বাই গ। এখন আমরা ক্রস গুণন যদি করে থাকি, এটা গুণন এটা না, খ আর খ গুণ করলে কত হবে? খ এর উপর স্কয়ার সমান ক গুণন কত? গ। এটাই তো কথা, ক গুণন গ। এটা থেকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করুন তো, যে এইখানে খ আমাদের কত? খ আমাদের মধ্য রাশি কিনা? আমরা বলছি যে প্রথমটাকে বলা হয় প্রান্তীয় রাশি, এবং লাস্টেরটাকে বলা হয় কি? প্রান্তীয় রাশি। আর মাঝখানে যেটা থাকবে সেটাকে বলছি কি? মধ্য রাশি। তাহলে এই ক খ আমাদের কি? মধ্য রাশি। এখান থেকে আমরা কি লিখতে পারি? মধ্য রাশি, মধ্য রাশি তার ব্র্যাকেট দিই স্কয়ার কিনা দেখুন, খ এর উপর স্কয়ার, এই খ, দুই খ কি? মধ্য রাশি, তার মধ্য রাশির উপর স্কয়ার। এবার কত? ক আমাদের কত? প্রথম রাশি, কিন্তু ক আমাদের প্রথম রাশি। আর গ আমাদের কত? তৃতীয় রাশি, সেটাই লিখবো প্রথম রাশি গুণন। দেখুন এখানে কত আছে? গুণন, গুণন কত রাশি? তৃতীয় রাশি। তার মানে মধ্য রাশির সূত্রটা আমরা কি বলছি? যে প্রথম রাশি তা এবং তৃতীয় রাশির গুণফল মধ্য রাশির বর্গ। এটাই তো কথা। মধ্য রাশির বর্গ প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলের কি? সমান। এখন এটা যদি হয় আমাদের কত? মধ্য রাশি নির্ণয় সূত্র। আর ক্রমিক সমানুপাত কিভাবে লিখতে হয়? যে এটা হলো আমাদের ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতের দুই পাশে একটা প্রান্তীয় রাশি থাকবে, আর মধ্য রাশি যেটা থাকবে সেটা আমাদের কি হবে? উভয় পক্ষে হবে, মানে দুই অনুপাতে হবে। এখন যদি এরকম একটা প্রশ্ন থাকে যে প্রথম রাশি 4 এবং তৃতীয় রাশি 16 হলে মধ্য রাশি কত এবং ক্রমিক সমানুপাত কত? এটা থাকতে পারে না প্রশ্নে? প্রশ্নে থাকতেই পারে। তাহলে আমরা কিভাবে সমাধান করব? চলুন প্রশ্নটা আগে লিখে নিই। বলছি যে প্রথম রাশি, প্রথম রাশি কত? 4, এবং তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত বলছি? 16 হলে মধ্য রাশি এবং ক্রমিক সমানুপাত নির্ণয় করো। ক্রমিক সমানুপাত নির্ণয় করো। এটা যদি প্রশ্ন থাকে তাহলে কি করব দেখুন তো। আমাদের মধ্য রাশির উপরে স্কয়ার, সেটা তো কথা। এখন এখানে মধ্য রাশি তো বের করতে বলেছে, যে মধ্য রাশি এবং ক্রমিক সমানুপাত কত। তাহলে মধ্য রাশিটা আমাদের আগে দরকার। মধ্য রাশি যদি আমরা ধরি ক, ধরে নিলাম মধ্য রাশি ক বা খ বা গ, যে কোনো একটা ধরতে পারেন। তাহলে মধ্য রাশি, মধ্য রাশি আমরা ধরে নিলাম খ,
এটা ধরার ক্ষেত্রে আমরা মধ্যরাশি কত ধরলাম? খ ধরলাম। এটা কিন্তু আমরা মনে মনে ধরলাম যে মধ্যরাশি খ। তাহলে কি হবে? মধ্যরাশির উপর স্কয়ার, তাহলে খ এর উপর স্কয়ার দিলাম সমান কত আমাদের? দেখুন প্রথম রাশি আমাদের কত? 4। আর তৃতীয় রাশি আমাদের কত? 16 হলো। এবার বা খ এর উপর স্কয়ার সমান 4 আর 16 গুণ করলে কত হবে? 64 হবে। বা খ এবার কি লিখব? √64। দেখুন যে কোনো এক পাশে যদি বর্গমূল বা বর্গ চিহ্ন থাকে, সেই বর্গ চিহ্ন যদি উঠাতে হয়, অপর পাশে কি হয়? রুট চিহ্ন হয়। যে পাশে বর্গ চিহ্ন থাকবে সেই পাশে যদি আমরা বর্গ চিহ্ন উঠিয়ে দিই, যদি না লিখতে চাই, তাহলে অপর পাশে আমাদের কি দিতে হবে? অবশ্যই রুট চিহ্ন দিতে হবে। দিলাম। বা খ এই 64 কে ভাঙলে কত হবে? 8 গুণন 8, এটাই তো কথা। এই 64 কে ভাঙলে আমাদের কত হবে? 8 গুণন 8। 8 গুণন 8 মানে কি? 8 এর উপর বর্গ। এখন যদি 8 এর উপর বর্গ মানে তো 8 গুণন 8, আর 8 গুণন 8 মানে কি হতো? 64। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? এখানে 8 এর উপর বর্গ লিখতে পারি। তাহলে 8 এর উপর বর্গ এবং রুট এই দুটো কেটে গেল, আমাদের থাকলো কত? এখানে দেখুন 8 থাকলো। বর্গ আর রুট চিহ্ন কেটে যায়, কেটে গেলে আমাদের কত থাকে? 8। তার মানে আমরা বলতে পারি যে এই 8 হলো আমাদের কি? মধ্য রাশি। আমাদের মধ্য রাশি। আমরা একটি উত্তর পেলাম যে মধ্য রাশি কত আমাদের? 8। তাহলে 8 আমাদের কত? মধ্য রাশি। এবার আমরা কি লিখব? ক্রমিক সমানুপাত লিখব। নির্ণেয় ক্রমিক সমানুপাত কত? দেখুন এটা কত? প্রথম রাশি কত আমাদের? 4। আমরা লিখলাম 4। তারপর কি আছে? অনুপাত দিলাম অনুপাত। এটা কত? মধ্য রাশি কত? 8। আমরা দিলাম 8। তারপর কত? সমানুপাত চিহ্ন এইভাবে, অথবা সমান চিহ্ন এইভাবে, যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখন এটাকে এইভাবে দিয়ে থাকি, 4 ফুটের যেটা দেওয়া থাকবে ওটা থাকলো। তারপর কত? 10 আমাদের কত? এটা মধ্য রাশি আমাদের কত বেরোচ্ছে? 8, লিখলাম 8। এবার তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি আমাদের 16। এখন এইখানে সূত্র কি বলছি? মধ্য রাশির বর্গ প্রথম এবং তৃতীয় রাশির গুণফলের সমান। দেখুন তো এই 4 আর 16 গুণ করলে কত হবে? 64। প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল, তাহলে এটা প্রথম রাশি এবং তৃতীয় রাশি 16, এই দুটা গুণ করলে কত হবে? 64। আর মধ্য রাশির বর্গ, মধ্য রাশি কত আমরা পেলাম? 8। 8 এর বর্গ তার মানে কি? 8 এর উপর বর্গ, এই যে 8 এর উপর বর্গ তার মানে 8 গুণন 8, 8 আর 8 গুণ করলে কত হবে? 64। আমরা কি বুঝতে পেরেছি যে ক্রমিক সমানুপাতের মধ্য রাশি নির্ণয় করার ক্ষেত্রে প্রথম রাশি গুণন তৃতীয় রাশির গুণফল, তাহলে 4 আর 16 গুণ করলে কত হবে? 64। সেটা কি হবে? মধ্য রাশির বর্গের সমান। মধ্য রাশি কত? 8। 8 এর উপর বর্গ দিলাম, বর্গ দিলে কত হবে? 64 হবে না? 8 গুণন 8, 8 আর কত? 64। তার মানে আমরা বুঝতে পারলাম কি ক্রমিক সমানুপাত কি এবং কিভাবে লিখতে হয়, এটা কেন অবশ্যই আমাদের শেখা প্রয়োজন। আজকের পর্ব এখানে শেষ করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু Hey আলাইকুম ওয়া there. রাহমাতুল্লাহ। Subscribe to my channel. And also press this bell icon.